খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি, নোমান আব্দুল্লাহ। আলোচনা করব বাংলাদেশের টি-20 বিশ্বকাপের গন্তব্য নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আমার সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি। জুবায়ের, আমরা গত কয়েকদিন ধরেই দেখছিলাম এই বিষয়টা নিয়ে অনেক তর্ক হচ্ছে, অনেক রকম আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, অনেক রকম সমাধানের পথ খোঁজা হচ্ছে। গতকাল বিসিসিআইয়ের সঙ্গে আইসিসি চেয়ারম্যানের বৈঠকেরও কথা ছিল, বৈঠক হয়েছেও, কিন্তু এখন পর্যন্ত কি কোনো সমাধান পাওয়া গেছে? এখন পর্যন্ত ভারত বিকল্প সমাধান খোঁজার চেষ্টা করছে, যেটাকে আগেই বাংলাদেশের পক্ষ থেকে না বলে দেওয়া হয়েছিল। গতকালকের বৈঠকটা শুরু হয় ভারত নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটার মধ্যেই। সেখান থেকে একটা বৈঠকের পরে আমরা পরবর্তীতে একটা আভাস পেয়েছিলাম ভারতীয় গণমাধ্যমে যে তারা দুটো ভেন্যুর সঙ্গে কথা বলেছে, দুটো সংস্থার সঙ্গে। একটা হচ্ছে কর্ণাটকে, আরেকটা হচ্ছে চেন্নাইতে। তো ওখানে চিপাকের চেন্নাইতে কথাটা আগেই গুঞ্জন উঠেছিল, যেটার কথা আগেই নাকচ করে দিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে গতকালকে আরেকটা হচ্ছে তিরুভান্তাপুরম, যেটা হচ্ছে কর্ণাটকের যে স্টেডিয়ামটা, সেখানেও বাংলাদেশে খেলা রাখা হবে। এই ধরনের একটা প্রস্তাব বিসিসিআই উঠিয়েছে আইসিসির কাছে। আইসিসি সেটাকে বিবেচনা করে বাংলাদেশের কাছে অফিসিয়ালি সেটা পাঠানোর কথা, কাল বা পরশুর মধ্যে সেটা পাঠানোর কথা। যদিও যেহেতু রবিবার দিন উইকেট, শনিবারের মধ্যে উইক ক্লোজ হয়ে যাবে, সো আইসিসির ইচ্ছে হচ্ছে বুধবার নাগাদ এই ধরনের একটা প্রস্তাব বাংলাদেশকে দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের যিনি বোর্ডের প্রেসিডেন্ট, তিনি কিন্তু দুদিন আগেই সিলেটে একটা কথা বলে ফেলেছেন যে ভেন্যু যেটাই হোক সেটা তো ভারতে বাংলাদেশ কোনো ভেন্যুতে খেলতে যাবে না বাংলাদেশ। সুতরাং আইসিসি যদি এই প্রস্তাবটাই বাংলাদেশকে পাঠিয়ে থাকে তাহলে বাংলাদেশ এটাকে রিজেক্ট করে দিবে, সেটা একেবারে সহজে বলে ফেলা যাচ্ছে। সুতরাং বলা যেতে পারে গতকালকে আইসিসি বিসিসিআই বৈঠকের পরও বলতে গেলে মোটা দাগে একটা ধোঁয়াশা রয়েই যাচ্ছে। আলটিমেটলি সেটার রেজাল্টের জন্য আমাদেরকে আরো কিছুদিন ওয়েট করতে হবে, যদিও সময়টা খুবই কম টি-20 বিশ্বকাপের আগে। জুবায়ের, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, একজন বোর্ড পরিচালক আমাদের সঙ্গে যুক্ত হবেন। কিন্তু তার আগে আমরা একটু কথা বলতে চাই যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে না যায় বাংলাদেশকে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে, আইসিসির উপর বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে, এই ধরনের নানা কথাবার্তা আমরা একজন সাবেক অধিনায়কের মুখে যেমন শুনেছি, গণমাধ্যম কর্মীদের মুখে শুনছি, সাধারণ মানুষদের মুখেও শুনছি। আমরা একটু দেখতে চাইবো যে বাংলাদেশ আসলে আইসিসির কাছ থেকে কেমন রেভিনিউ পায়, এবং বিসিবি কি পুরোপুরি তাদের উপর আসলে ডিপেন্ডেন্ট কিনা, আমাদেরকে একটু জানাবেন। আপনার কাছে কি কি তথ্য আছে এসব? আইসিসির কাছ থেকে বাংলাদেশ একটা মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকে, এটা সত্যি কথা। আমরা যদি 2022-23 অর্থ বছরের হিসেবটাকে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে একটা 32.7% পর্যন্ত আয় বাংলাদেশ কিন্তু আইসিসির কাছ থেকে পেয়েছে। কিন্তু বাংলাদেশের আয়ের কিন্তু সবচেয়ে বড় উৎস কিন্তু সেটাই না। বাংলাদেশের আয়ের সবচেয়ে বড় উৎসগুলো যদি আমরা চিন্তা করি, আমাদের একটা স্পন্সরশিপ রাইট আছে, সেটা থেকে অনেক বড় ধরনের অর্থ আসে। বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সময় 60 কোটি টাকা সহ অন্যান্য যেসব টুর্নামেন্টগুলো আছে সেখান থেকে অনেকগুলো ধরনের আয় করে থাকে। টিকেটের একটা ইস্যুস থাকে, টিকেটের আয়গুলো যদি আমরা দেখি, আমরা এই যে ভারতের আইসিসি যে আর্থিক বন্টনের যে মডেলটা আছে, সেটাতে দেখবেন বাংলাদেশ কিন্তু আইসিসির যেই মোট অর্থ আছে সেখান থেকে 4.46% পায়। বাংলাদেশ টেস্ট প্লেয়িং যে কোনো নেশনের থেকে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার থেকে বেশি অর্থ পেয়ে থাকে। বাদবাকি আইসিসির বন্টনের যে ব্যাপারটা থাকছে, সেটাতে ভারত পাচ্ছে 38.5%, যেটা সবচেয়ে বেশি, এবং সেকেন্ড পজিশনে থেকে ইংল্যান্ডের সঙ্গে তাদের গ্যাপটাও খুব চোখে পড়ার মতো। ইংল্যান্ড আইসিসির কাছ থেকে পাচ্ছে তাদের আইসিসির মোটায় 6.89%, অস্ট্রেলিয়া সেটা পাচ্ছে 6.25%। তো এই যে ব্যাপারগুলো আছে, বাংলাদেশের শুধুমাত্র আইসিসি কেন্দ্রিক চিন্তাভাবনা করছে সেটা কিন্তু না। বাংলাদেশের একটা বড় অংশ আসছে স্পন্সরশিপ রাইটস থেকে, বাংলাদেশের একটা বড় অংশ আসছে টিকেটিং থেকে, টিভি সম্প্রচার সত্ত্ব যেটা আছে সেটা ইন্টারন্যাশনালি যখন চলে যাচ্ছে, সেটা নর্থ আমেরিকা বলি বা হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলোতে যখন চলে যায়, সেখান থেকে কিন্তু একটা বড় ধরনের অ্যামাউন্ট আসে। বাংলাদেশের দেখা যাচ্ছে 32%, বাট সেটাকে আমি মেরে কেটে যদি 33% বলি, 1/3 আসছে। যদিও এখানে একটা অ্যালার্মিং জিনিস হচ্ছে 2023-24 সাইকেলে যে বিসিবি যে তাদের অফিসিয়াল তথ্য যেটাকে উন্মুক্ত করেছিল, সেটাতে যদি আমরা দেখি বাংলাদেশের স্পন্সরশিপ রাইটস, টিভি সম্প্রচার সত্ত্ব, টিকেটিং সবগুলোর মান কিন্তু অনেকটাই কমে যায়। সেটা অন্য আলাপ, কিন্তু আইসিসির উপর যে বাংলাদেশ পুরোপুরি ডিপেন্ডেন্ট না, সেই বছরে গিয়েও 66% কিন্তু আইসিসির কাছ থেকে, টোটাল আয়ের 66% বেসিক্যালি আইসিসি থেকে আসছিল 2023-24 অর্থ বছরে।
এই বছরগুলোতে কিভাবে ইমপ্রুভ করছে সেটা একটা দেখার বিষয়। কিন্তু বাংলাদেশ কেবলমাত্র, বিশেষ করে আমাদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল যেভাবে বলেছেন 90 থেকে 95% কিংবা 99% আমরা আইসিসির উপর ডিপেন্ডেন্ট, এই তথ্যটা কোনোভাবেই এটি সঠিক মনে হয় সত্য না, রাইট? আমাদের সঙ্গে বিসিবির একজন পরিচালক যুক্ত আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। তা বিসিবির সাবেক পরিচালক ছিলেন তিনি, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। আলমগীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনি মনে হয় শুনতে পাচ্ছেন আলমগীর ভাই আমাদেরকে? জি, শুনতে পাচ্ছি আপনাকে এবং এখন টিভির যারা দর্শক আছেন তাদেরকেও আমি স্বাগত জানাই। আলমগীর ভাই, আমরা যে আলাপগুলো করছিলাম আপনি নিশ্চয়ই শুনছিলেন যে বাংলাদেশ আইসিসির আয়ের উপর কতটুকু নির্ভরশীল সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি বিসিবিতে ছিলেন, বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি একটু আমাদেরকে জানাবেন যে বিসিবি কি শুধুমাত্রই আইসিসির আয়ের উপর ডিপেন্ডেন্ট, বা বিসিবিকে আসলে নিজেদের খরচ চালানোর জন্য বা নিজেদের ক্রিকেটিং কাজগুলো অপারেট করার জন্য আইসিসির উপর বা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাগুলোর উপর কতটুকু তাকিয়ে থাকতে হয়? ধন্যবাদ আপনাকে। আমি আসলে শুরুতেই মোস্তাফিজ ইস্যুতে ভারতের যে অবস্থান আইপিএল টি20-তে, সেই অবস্থানকে আমি চরম নিন্দা জানাই এবং এটা আসলে বৈশ্বিক যে আমাদের ক্রিকেটিং যে রিলেশন, যে আমাদের যে বৈশ্বিক যে আইসিসি যে প্রতিষ্ঠান আছে, তাদের যে স্পিরিট, এই স্পিরিটের সাথে কোনোভাবেই যায় না। আমি এটা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। আসলে আমি 2011 সালে একটি বোর্ড মিটিংয়ে, ক্রিকেট বোর্ডের এক সভায় আমি প্রস্তাব করেছিলাম যে আমাদের যে বিপিএলের যে প্লেয়ারদেরকে আমরা এনওসি দিয়ে থাকি সেটা সত্য সাপেক্ষে দেওয়া উচিত। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই কিন্তু কখনো তাদের ভারতীয় খেলোয়াড়দেরকে আমাদের বিপিএল বা অন্যান্য দেশের যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো হয় সেখানে তারা কোনো ছাড়পত্র দেন না। তো এটা হওয়া উচিত হচ্ছে সত্য সাপেক্ষে। তাদের খেলোয়াড়দের ছাড়পত্র প্রদানের সত্ত্বেই কিন্তু এটা হওয়া উচিত। মানে এটা না হওয়াতে কিন্তু আইপিএলটা আজকে একটা বৈশ্বিক টুর্নামেন্টে পরিণত হয়েছে, যেটা আমরা মনে হয় আইসিসির যে সদস্যভুক্ত অন্যান্য দেশগুলো যদি আমাদের যদি একটা ভালো অবস্থান নিতে পারতাম তাহলে হয়তো এটা হতো না। তো এটার রেফারেন্সে আমি যেটা বলতে চাই, আইসিসির যে আমাদের রেভিনিউ শেয়ারিং যেটা আছে, আপনারা যে তথ্য উপস্থাপন করলেন, আমার মনে হচ্ছে যে তথ্যে কিছু বিভ্রান্তি আছে। কারণ আমাদের ক্রিকেট বোর্ডের বাজেটটা কত? আমাদের ক্রিকেট বোর্ডের বাজেটটা হচ্ছে প্রায় 410 বা 20 কোটি টাকার মতো বৎসরে। আমরা 2024-27 যে রেভিনিউ শেয়ারিং আইসিসির যে নতুন পলিসি আছে, ওটাতে আমরা বাংলা টাকায় প্রায় 280 থেকে 290 কোটি টাকার মতো আমরা আইসিসি থেকে পাই। আর আমরা আমাদের অন্যান্য যে ইভেন্টগুলো আছে, আমাদের দ্বিপাক্ষিক সিরিজগুলো আছে বা বিপিএল আছে, আমাদের ডোমেস্টিক ঘরোয়া ক্রিকেটগুলো আছে, এখান থেকে আমরা প্রায় 100 কোটি টাকার মতো আমরা আয় করে থাকি। এটা 5 বা 10% প্লাস মাইনাস হবে। তো এইটা যদি হয়ে থাকে, এই আয়টা কিন্তু আবার কিন্তু নেট আয় না। আপনি জানেন যে শুধু ভারত ছাড়া অন্যান্য যেই দেশগুলোর সাথে আমরা দ্বিপাক্ষিক সিরিজ বা ট্রাইনেশন সিরিজগুলো খেলি, সেগুলোতে আমাদের প্রায় আরও 5-7 বছর আগে কথা বলছি আমি, প্রায় 17 কোটি টাকার মতো আমাদের ব্যয় হয়। তো ওখানে কিন্তু আমরা যে স্পন্সরশিপ লাভ করি বা যে টাকা আয় করি, তো ম্যাক্সিমাম কিন্তু সিরিজগুলো আমরা কিন্তু ক্রিকেট বোর্ডকে ভর্তুকি দিতে হয়। আমরা প্লাস আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট আছে, ঢাকা লিগ থেকে শুরু করে, আমাদের বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে, নারী ক্রিকেট থেকে শুরু করে, এখানেও কিন্তু ক্রিকেট বোর্ডকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এবং এখানেও যে আমরা খুব একটা বেশি স্পন্সরশিপ পাচ্ছি সেটা কিন্তু না। তো সব মিলিয়ে পার্সেন্টেজের হিসাবটা আপনারা যেভাবে উপস্থাপন করলেন, এটা যদি নেট আয় ধরি তাহলে কিন্তু এটা 80%-এর উপর হবে। আইসিসির যে রেভিনিউটা, এই রেভিনিউটা আমাদের টোটাল ইনকামের 80% প্লাস হবে। এটা যদি একজ্যাক্ট ফিগার আমরা বিবেচনা করি, নেট আয় যদি আমরা বিবেচনা করি, সুতরাং সেক্ষেত্রে আইসিসির এই আয়টা আমাদের ক্রিকেটের জন্য, আমাদের এই যে ডোমেস্টিক ক্রিকেটে আমাদের যে ভর্তুকি দেওয়া হচ্ছে, ওগুলার চালিয়ে রাখার জন্য কিন্তু ওই আয়টা, এবং আমাদের যে আজকে বড় একটা আর্থিক সক্ষমতার জায়গা তৈরি হয়েছে, সেটা কিন্তু আইসিসির অর্থের উপর দাঁড়িয়েই কিন্তু হয়েছে।
আপনি 2022-23 সালের কথা যেটি বললেন, ওই বছর কিন্তু এশিয়া কাপ আয়োজিত হয়েছিল এবং এইটাও কিন্তু এসিসির ইভেন্ট, এসিসি কিন্তু আন্ডার আইসিসি। আইসিসি যদি আমরা যদি কনভিন্স করতে না পারি, তাহলে তাদেরকে যদি আমরা আস্থার মধ্যে আনতে না পারি, বৈশ্বিক ইভেন্টগুলো যদি না পাই, তাহলে কিন্তু আমাদেরকে অনেক রেভিনিউ হারাতে হবে। এবং আরেকটা বিষয় বলি, আপনি ভারতের সাথে কিন্তু আইসিসির গুলিয়ে ফেললে হবে না। আমরা যখন ক্রিকেট বোর্ডে ছিলাম বা পরবর্তীতে আমরা দেখেছি অনেক সিদ্ধান্ত ভারত যেটা চেয়েছে সেটা কিন্তু আইসিসির অন্যান্য সদস্যভুক্ত দেশগুলো কিন্তু একমত হননি। তারা যেটা চেয়েছে সেটা হয়নি। আবার অনেক ক্ষেত্রে যেটা চায়নি সেই সিদ্ধান্ত কিন্তু আইসিসি থেকে এসেছে, যা আমরা এটা দেখতে পেরেছি। তো সুতরাং আমার যে বক্তব্য সেটা হচ্ছে, এই মোস্তাফিজ ইস্যু বা আমাদের এই যে ওয়ার্ল্ড কাপ ইস্যুতে আমাদের যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আছেন, তাদের কূটনৈতিক দক্ষতা নিয়ে কিন্তু আমার প্রশ্ন আছে। আমি ভারতকে বাদ দিলাম, অন্যান্য যে দেশগুলো আছে, আমরা তাদের কাছে কি আমাদের যে যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে পেরেছি? তাদের এই যে কতদিন সময় আমরা পেলাম, তাদের সমর্থন আদায়ের জন্য আমাদের কি ভূমিকা ছিল? আমরা অবশ্যই ভারতে সিকিউরিটি ইস্যুতে খেলবো না, বা আমাদের যে দাবি আছে অন্য ভেন্যুতে খেলবো, এই দাবিগুলো আদায়ের জন্য আমরা অস্ট্রেলিয়া, আমরা দেখেছি সবসময় আমাদের বিভিন্ন ইস্যুতে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান, তারা কিন্তু আমাদের পক্ষে অবস্থান নেয়। আমরা কি তাদের সাথে সেই কূটনৈতিকভাবে যোগাযোগ করে, বা আমাদের ক্রিকেট বোর্ডের যারা প্রেসিডেন্ট বা যারা আছেন, তারা কি তাদের সাথে যোগাযোগ করেছেন? তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন? শুধুমাত্র একটা পাবলিক সেন্টিমেন্ট ড্র করার জন্য আপনি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের কথাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আমরা আমাদের আইসিসি এবং আইসিসির যে সদস্য দেশগুলো আছে, তাদের চোখে চোখ রেখে আমরা বাকিদের সমর্থন আদায় করে আমরা আমাদের দাবি আদায় করে নেওয়ার সুযোগ ছিল। সেই কাজটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারেনি। আপনি দেখেন যে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কমিটিটা হয়েছে, এটা প্রাসঙ্গিকক্রমে আমি বলছি, এটা আমি আজকে প্রায় 30-35 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে আছি। আমরা যে নির্বাচনটা হয়েছে ক্রিকেট বোর্ডের, এখানে কিন্তু যে ইফেক্টিভ রিপ্রেজেন্টেশন যেটা আমরা বলি, আমাদের স্পোর্টসের অনেক ইম্পর্টেন্ট একটা ভার্সন, সেটা হচ্ছে ইফেক্টিভ রিপ্রেজেন্টেশন। সেটা কি হয়েছে আদৌ? যারা জেলা বিভাগ থেকে এসেছেন, বা যারা ঢাকার ক্লাব থেকে এসেছেন, বা বিভিন্নভাবে যারা ক্রিকেট বোর্ডে এসেছেন, তাদের সাথে ক্রিকেট সম্পৃক্ততা বা ক্রিকেটের সাথে তাদের দীর্ঘদিনের বাংলাদেশ ক্রিকেটের ক্লাব, ঘরোয়া ক্রিকেট বা জেলা বিভাগ, তাদের কোনো কি সম্পৃক্ততা ছিল? তাদের এই যে এই সম্পৃক্ততা না থাকার কারণে তাদের যে সাংগঠনিক দক্ষতার যে দুর্বলতা আছে। আলমগীর ভাই, আমি একটু আপনাকে থামাতে চাইবো। ইলেকশন নিয়ে যে কথাগুলো আপনি বলছেন, যে অভিযোগগুলো, সেগুলো আমরা আপনাদের কাছ থেকে শুনেছি, আরও শুনবো নিশ্চয়ই। ওইটা একটু ডিফারেন্ট আলোচনা। আমরা একটু আজকে বাংলাদেশের কূটনৈতিক আলাপগুলোই আপনার কাছ থেকে শুনতে চাইবো। আপনি যেহেতু বলছিলেন যে অন্যান্য দেশগুলোর সমর্থন বাংলাদেশ এর আগেও পেয়েছে, আমি একটু জানতে চাইবো যে আইসিসির সঙ্গে বাংলাদেশ যখন আইসিসি মিটিংগুলো হয়, আমরা মাঠের পারফরমেন্স দিয়ে ক্রিকেটটাকে দেখি, কিন্তু মাঠের বাইরে অ্যাজ এ বোর্ড আইসিসিতে বাংলাদেশের প্রভাবটা কেমন, আপনারা কেমন দেখেছেন? আইসিসি বাংলাদেশকে কতটুকু মূল্যায়ন করে আসলে? আসলে আইসিসির মূল্যায়নটা মানে শুরুতে যেভাবে ছিল সেখানে অবশ্যই দুর্বল ছিল, কারণ আমাদের যে র্যাঙ্কিং বা আমাদের যে পারফরমেন্স, এগুলার বিবেচনায় তো আইসিসিতে অবস্থানটা তৈরি হয়। বাট এটা সত্য কথা যে আসলে গত 10-12 বছর ধরে আমাদের আইসিসিতে আমাদের অবস্থানের অবশ্যই পরিবর্তন হয়েছে। অনেকগুলো ইস্যুতে আমরা দেখেছি যে আমাদেরকে অনেকগুলো টেস্ট প্লেয়িং নেশন আমাকে সাপোর্ট করেছে, আমাদেরকে সমর্থন দিয়েছে, এবং সেই সমর্থনের জোরে কিন্তু আমরা অনেক বৈশ্বিক ইভেন্টও আমরা কিন্তু বাংলাদেশে হোস্ট করতে পেরেছি। তো আমাদের অবস্থানের পরিবর্তন হয়েছে, এবং সেটা কূটনৈতিক দক্ষতা বা সাংগঠনিক দক্ষতার কারণেই সেটা হয়েছে। সুতরাং আমরা প্রত্যাশা করব এখন যারা ক্রিকেট বোর্ডে আছেন তারাও সেই পথেই হাঁটবেন, এবং সেই কূটনৈতিক দক্ষতা দিয়ে বাকি যে টেস্ট প্লেয়িং নেশনগুলো আছে, কারণ ভারতেই তো বিসিসিআই না, বিসিসিআই শুধু ভারতেই কিন্তু আইসিসি না, আইসিসির অন্যান্য সদস্যভুক্ত দেশগুলোর ভোটিং রাইট আছে। ওখানে কোনো সিদ্ধান্তে যদি তারা পৌঁছাতে যায়, তাদের সিদ্ধান্তে যদি অনৈক্য হয়, তাহলে কিন্তু সেখানে ভোটিংয়ের ব্যবস্থা আছে, ভোটিংয়ের মাধ্যমে কিন্তু তারা সিদ্ধান্ত নেয়। সুতরাং আমরা যদি আমাদের এই দাবিগুলো, কারণ এটা তো যৌক্তিক দাবি যে একজন মোস্তাফিজকে যারা
যারা যারা সিকিউরিটি দিতে পারছে না, তারা একটা পুরো টিমকে কিভাবে সিকিউরিটি দিবে? এটা তো আমার মনে হয় যে আইসিসি যারা অন্যান্য সদস্যভুক্ত দেশ আছে তারাও এটা একমত হবে। সুতরাং তাদের সাথে আমরা কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাদের সমর্থন আদায় করে নিলে আমরা যেই জিনিসটা চাচ্ছি সেটা কিন্তু আদায় করা সম্ভব বলে আমি মনে করি। আলমগীর ভাই, আরেকটা প্রশ্ন, যেহেতু এখন আইসিসি চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ, যিনি ভারতীয় বিসিসিআই এরই একজন কর্মকর্তা ছিলেন, এর আগে সদস্য সচিব ছিলেন, সেই জয় শাহ যেহেতু এখন আইসিসি চেয়ারম্যান, একদম আইসিসির শীর্ষ কর্মকর্তা, তিনি থাকার কারণে কি বাংলাদেশের এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোনো বায়াসনেস হতে পারে কিনা, বা ভারতের পক্ষে সিদ্ধান্ত যেতে পারে কিনা, বা বাংলাদেশকে বাধ্য করার কোনো চেষ্টা করা হতে পারে কিনা? আসলে আমরা যখন ক্রিকেট বোর্ডে ছিলাম তখন থেকে আমরা দেখেছি যে আসলে ভারত সবসময় তাদের স্বার্থটাই বিবেচনা করে, বিশ্ব ক্রিকেট বা বিশ্ব ক্রিকেটের অন্যান্য দেশগুলোর স্বার্থ তারা খুব একটা চিন্তা করেন না। আমার খেয়াল আছে আমরা যখন প্রথম বিপিএল আয়োজন করতে আমাদের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা বিসিসিআই তৎকালীন প্রেসিডেন্ট শ্রীনিবাসনের সাথে আমরা সাক্ষাৎ করতে আমরা বোম্বে গিয়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি উনি আমাদেরকে দীর্ঘ সময় বসিয়ে রেখে, আমরা আলোচনা শুরুর আগেই উনি আমাদেরকে বলেছিলেন যে নো ডিসকাশন অ্যাবাউট বিপিএল, আইপিএল, এনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তো সুতরাং তারা কিন্তু সাপোর্ট করবে এটা আমরা আশা করি না, তা আমাদেরকে না, তারা বিশ্বের অন্যান্য কোনো দেশকে সাপোর্ট করবে এটা আমরা প্রত্যাশা করি না। কিন্তু আমাদের তো সুযোগ আছে যে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, কিন্তু অন্যান্য যে দেশগুলো আছে, আমি তো স্পেসিফিকলি বলতে পারি যে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, পাকিস্তান, জিম্বাবুয়ে, ইভেন কি ইংল্যান্ড, তাদের সমর্থন আমরা অনায়াসে পেতে পারি। সেটাতে আমরা আমাদের যদি কূটনীতি দিয়ে, আমাদের যোগাযোগ দিয়ে যদি তাদের সমর্থন, যদি মেজরিটি সমর্থন যদি আমরা আদায় করে নিতে পারি, ভারত কি চাইলো না চাইলো সেটা কিন্তু মেজরিটি সিদ্ধান্তে কিন্তু আইসিসিতে সিদ্ধান্ত নিবে। তারা হয়তো অবশ্যই তাদের স্বার্থ চাবে, কিন্তু মেজরিটির স্বার্থ যদি, কারণ এটা তো একটা যৌক্তিক দাবি, এটা সবাই একমত হবে। আর সিকিউরিটি রিজনে কোনো দেশে কিন্তু ছাড় দেয় না। সুতরাং আমার মনে হয় যে আমরা যদি প্রপারলি এটা তাদেরকে অ্যাড্রেস করতে পারি, যদিও ভারত তাদেরটা চাইবে, কিন্তু আমার মনে হয় যে এটা সম্ভব। অন্যান্য দেশগুলোর সাথে আমাদেরকে সেই যোগাযোগটা রাখতে হবে, সেই যোগাযোগটা করতে হবে। আলমগীর ভাই, আরেকটা প্রশ্ন করব আপনাকে, সেটা হচ্ছে যে বাংলাদেশ এখন পর্যন্ত তাদের সিদ্ধান্তে অটল, তারা ভারতে গিয়ে খেলবে না। অন্যদিকে আমরা গতকালকে থেকে শুনছি যে ভারতের অন্যান্য বিকল্প ভেন্যুগুলোতে তারা খেলানোর চেষ্টা করছে বাংলাদেশকে, যদিও বাংলাদেশ একটাই সিদ্ধান্ত নিয়েছে, তারা ভারতে খেলতে যাবে না। যদি এইটাই হয় এবং বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে খেলতে না যায়, আইসিসি অ্যাগ্রি না করে, বাংলাদেশকে বাংলাদেশের টি-20 বিশ্বকাপটা খেলা হলো না, আমরা ধরে নিলাম, বাংলাদেশ ওয়াক ওভার করলো বা বাংলাদেশকে তারা বাদ দিল, টার্মিনেট করলো, সেক্ষেত্রে এর পরবর্তীতে এটার কনসিকুয়েন্সটা কি হতে পারে? মানে দীর্ঘমেয়াদে এটার ফলাফলটা কেমন হতে পারে? বা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎটাই আসলে এটা অবশ্যই ভালো হবে না, নিঃসন্দেহে বলা যায়। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে না, এবং এটা আসলে মানে নিঃসন্দেহে বলা যায় যে এটা আমাদের ক্রিকেটের জন্য, আমাদের ফিনান্সিয়াল ইস্যুস বলেন, প্লেয়ারদের পারফরমেন্স বলেন, আমাদের যে ক্রিকেটকে আমরা যে বাণিজ্যিকীকরণ করার কথা বলি, সব কিছু মিলিয়ে এটা অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর হবে। তবে দেশের স্বার্থে আপনি এটাও বিবেচনা করতে হবে যে আমাদের অন্যান্য যে ক্ষতি হবে সেটা আমাদেরকে পুষিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে, কিন্তু যেই সিকিউরিটি রিজনটা আছে সেটা তো যৌক্তিক। এখন আপনি বাংলাদেশ টিম ভারতে খেলতে গেল, কোনো একটা ধরনের কোনো একটা ঘটনা ঘটলো, এর দায় কে নেবে? এর দায় তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ হিসেবে আমরা কেউ সেই দায় নিব না। তো সুতরাং এই ইস্যুটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তবে আমি এখনও বলবো এটা কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিসিসিআইকে কনভিন্স করতে হবে, আইসিসিকে কনভিন্স করতে হবে, এবং আমি বিশ্বাস করি এখনও যদি আমরা সেই কূটনৈতিক তৎপরতা চালাতে পারি, আমরা আইসিসির অধিকাংশ দেশের সমর্থন আদায় করে নিতে পারবো। কারণ বাংলাদেশকে ছাড়া এই ইভেন্টটা যদি হয়, আইসিসির ইভেন্টটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তো সুতরাং এখানে উইন উইন সিচুয়েশনে যেতে হবে। এখানে ভারত কোনো বিষয় নেই, এখানে আইসিসি বনাম বাংলাদেশ। সুতরাং আমাদেরকে আইসিসির সাথে সেই যোগাযোগটা করে তাদেরকে আমাদের অবস্থানটা পরিষ্কার করে যৌক্তিক দাবিটা অন্যান্য দেশগুলোর মাধ্যমেও তুলে ধরে
আমার মনে হয় যে আমাদের দাবি আদায় করে নেওয়া সম্ভব। আর যদি আদায় করে সম্ভব না হয় সেটা কিন্তু আমাদের এই যে লং রানে এটার কনসিকুয়েন্স কিন্তু কোনো পক্ষের জন্য ভালো হবে না। রাইট, সিরাজউদ্দিন আলমগীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। জুবায়ের, আমরা কথা বলছিলাম বিসিবির সাবেক একজন পরিচালকের সঙ্গে। তিনি আমাদেরকে অনেকগুলো দিক তুলে ধরেছেন, আমরা সেই সব নিয়ে আরও আলোচনা করব। জুবায়ের, আমরা বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন আলমগীর ভাইয়ের সঙ্গে আলাপে যেটা শুনছিলাম যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশ তাদের দাবি আদায় করে নিতে পারে এবং বাংলাদেশ যে দাবিটা করছে যৌক্তিক, সবাই বলছেন। কিন্তু বাংলাদেশ কি তাদের এই তৎপরতা চালাচ্ছে? আমরা কি এখন পর্যন্ত এটা শুনতে পেরেছি কোনো কারো কাছ থেকে যে বাংলাদেশ কোনো বোর্ডের সঙ্গে অন্য কোনো বোর্ডের সঙ্গে আলাপ করেছে, বা যদি ভোটাভুটি হয় সেখানে বাংলাদেশকে কারা সমর্থন দিতে পারেন? বাংলাদেশ কি তাদের সমর্থন পাওয়ার জন্য কোনো কিছু করেছে কিনা এখন পর্যন্ত? এখন পর্যন্ত গত সপ্তাহ থেকে যে আলোচনাটা চলছে তার সুবাদে অনেক বিসিবি পরিচালকের সঙ্গে আমাদের আলাপ হয়েছে, বিসিবি সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। বিসিবির কিছু অভ্যন্তরীণ সূত্র আমাদেরকে যেটা অফ ক্যামেরা যেটাকে বলি আমরা, ক্যামেরার বাইরে যে অফ দ্য রেকর্ড আমরা যেটা বলি, তার মধ্যে আমাদেরকে যেটা বলেছেন যে পাকিস্তানের সঙ্গে কিছুটা আলাপ অন্তত হয়েছে বিসিবির, যে কারণে দেখবেন যে বাংলাদেশে ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তানের একটা প্রস্তাবনার একটা কথাবার্তা চলে আসছে অলরেডি। কিন্তু মহসিন নাকভি যেহেতু নিজে এই জিনিসগুলো ডিল করেছেন ভারতের সঙ্গে, পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতকে দুবাইয়ে পাঠানো, ভারতের খেলাগুলো দুবাইয়ে নিয়ে যাওয়া, বা পাকিস্তানের ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া, যেটা নারী বিশ্বকাপে আমরা যেমনটা দেখেছি, যেহেতু মহসিন নাকভি বিশ্বকাপেও তো এই বিশ্বকাপে 23 বিশ্বকাপে যেটা আমরা পাকিস্তান ভারতের মধ্যে অনেক ঝামেলা ছিল, ইভেন এবারে বিশ্বকাপেও পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে যৌথ আছে। সো পুরো প্রসেসটাতে পাকিস্তানের পক্ষ থেকে জিনিসটাকে দেখছিলেন মহসিন নাকভি। আমিনুল ইসলাম বুলবুল এবং মহসিন নাকভির মধ্যে সখ্যতার কথাটাও আমরা এর আগে থেকেও জানি। সুতরাং ধারণা করা হচ্ছে, এবং বিসিবি কিছু সূত্র আমাদেরকে জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে এ ধরনের কিছু আলাপ হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবসময় খুব ভালো। বাংলাদেশ ক্রিকেটের একদম শুরুর দিনগুলোতে শ্রীলঙ্কা আমাদের খুব কাছের বন্ধু হিসেবে ছিল। শ্রীলঙ্কার সঙ্গে এই ধরনের কিছুটা আলাপের গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও সেটা সম্পর্কে কেউই এখন পর্যন্ত, শ্রীলঙ্কা চায় বাংলাদেশের ম্যাচগুলো অ্যারেঞ্জ করতে, এই ধরনের একটা আলাপ হয়েছে। শ্রীলঙ্কা প্রস্তুত, সেটাও তারা অলরেডি তাদের দেশের গণমাধ্যমগুলো বলছে। সুতরাং পাকিস্তান এবং শ্রীলঙ্কার এসিসির বলয় যেটাকে আমরা বলি, সেই এসিসি বলয়ের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে তাদের পাশে পাবে, সেটা অনেকটাই নির্ভর। কিন্তু এর বাইরে বাংলাদেশ কখনো ট্রাই করেছে কিনা? নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সম্পর্কটা খুবই চমৎকার। আমরা বায়োলেটারাল সিরিজগুলোতে যেটা দেখি, সাউথ আফ্রিকার সাথে সেভাবে না হলে সাউথ আফ্রিকার কোচিং স্টাফরা কিন্তু বাংলাদেশে এসে খুব ভালো সময় কাটিয়ে গেছেন। একেবারে লাস্ট আমরা যেটা ডোনাল্ডের উদাহরণটা বলতে পারি। সো আলটিমেটলি বাংলাদেশের সম্ভাবনা আছে, কিন্তু এখন পর্যন্ত বিসিবিকে সেভাবে তৎপর হতে হয়েছে কিনা সেটা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত নেই। তবে এটুকু বলা যায়, এশিয়ান বলে বাংলাদেশ একটা ভালো অবস্থান তৈরি করে নিয়েছে বিগত কয়েকদিনে। রাইট, সেক্ষেত্রে ধরেন বাংলাদেশ এখন বিসিসিআই এবং আইসিসি বৈঠক করছে, আমরা এটা শুনেছি, কিন্তু এখান থেকেই তো ফাইনাল ডিসিশনটা আসবে না। প্রসেসটা কি হবে এরপর? আমরা এর আগেও দেখেছি যে 2003 ওয়ার্ল্ড কাপের এক্সাম্পল আমরা গত কয়েকদিন ধরেই শুনছি। এরপরের প্রসেসটা কি? নিশ্চয়ই মেম্বার কান্ট্রিগুলো থেকেই ভোটাভুটি করতে হবে যদি বাংলাদেশ যদি পরবর্তী ভারতের কাছ থেকে, আমরা এখনো ভারতীয় গণমাধ্যমের সুবাদে যতটুকু জানতে পেরেছি, আরো দুটো ভেন্যুর কথা বাংলাদেশকে বলা হবে, যেখানটায় থিরুভান্তপুরম এবং চিপাক, চেন্নাইয়ের সেই স্টেডিয়াম দুটোর কথা বলা হবে। যদি বাংলাদেশ এই দুটোতেও না বলে দেয় অফিসিয়ালি, আমিনুল ইসলাম বুলবুল যেটা বলেছেন সেটা বাংলাদেশের সাংবাদিকদের সামনে, সেটা আইসিসি অব্দি জানে, কিন্তু আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি অফিসিয়ালি জানিয়ে দেয় না আমরা এই দুটোতেও যাচ্ছি না, তখন সেটা চলে যাবে সরাসরি আইসিসির বোর্ড সভায়। এর মাঝে আরেকটা গুঞ্জন শোনা যাচ্ছে, আইসিসি এবং বিসিবির মধ্যে একটা বৈঠক হতে পারে, সেটা মেইলের বাইরে গিয়ে যদি বৈঠক এবং আলোচনা টেবিলে যে ফিজিক্যাল একটা হতে পারে বা ভার্চুয়ালি হতে পারে। যদি মেইলের বাহিরে একটা মিটিং হয়, সেখান থেকে এক ধরনের সিদ্ধান্ত আসতে পারে। সেটাও যদি না হয়, তাহলে চূড়ান্ত পর্যায়ে গিয়ে সেটা চলে যাবে আইসিসির একটা বোর্ড মিটিংয়ে, যেখানে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো থাকবে, স্বাভাবিকভাবে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো প্রতিনিধি থাকবেন একজন, যেখানে টেস্ট প্লেইং নেশন সবগুলো দেশ থেকে একজন প্রতিনিধি আসবেন, তাদের মাধ্যমে একটা ভোটাভুটি হবে যে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি নেওয়া যায়। এখানটায় অবশ্য শ্রীলঙ্কা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তারা বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য তৈরি কিনা, এবং বাংলাদেশের যারা প্রতিপক্ষ থাকবে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি এবং নেপাল, এই চারটা দেশের প্রতিনিধিরাও বাংলাদেশের সাথে খেলতে রাজি কিনা সেই বিষয়ে ভোটাভুটি হবে। যদি শ্রীলঙ্কা, বাংলাদেশ যদি একদিকে থাকে এবং এই চারটা দেশও যদি রাজি থাকে যে না, আমরা ভ্রমণক্লান্তি সহ সবকিছু মেনে নিয়ে আমরা বাংলাদেশের সাথে ম্যাচগুলো শ্রীলঙ্কা গিয়ে খেলতে রাজি, তখনই কেবলমাত্র শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচগুলো হবে। যদি
এই 4টা দেশের ভোটাভুটিতে পাওয়া না যায় এবং টেস্ট প্লেইং কান্ট্রিগুলো যদি বাংলাদেশের এগেইনস্টে চলে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা দুঃসংবাদ হয়তো বা ঠিক বাংলাদেশের দেশীয় মর্যাদার ক্ষেত্রে হয়তো বা বাংলাদেশ আপোষ করবে না, কিন্তু হয়তো বা বাংলাদেশকে বিশ্বকাপে দেখা নাও যেতে পারে। এই ধরনের পুরো প্রসেসটাকে একটা বেশ লম্বা প্রসেস, কিন্তু সময়টা কম, প্রসেসটা বেশ লম্বা। সেক্ষেত্রে অবশ্যই সাবেক বিসিবি পরিচালক যেটি বলছিলেন যে এই দেশগুলোর সঙ্গে যোগাযোগের দায়িত্বটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই। আমি জানি না তারা ওই যে দেশগুলো আছে, শ্রীলঙ্কা, বাংলাদেশের প্রতিপক্ষ যেসব দেশগুলো আছে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল বা ইতালি, এদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যোগাযোগ করছে কিনা আমরা এখন পর্যন্ত জানি না। নিশ্চয়ই এ ব্যাপারে আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমরা বলছিলাম যে গন্তব্য অনিশ্চিত না এখন পর্যন্ত। 2 জানুয়ারি বছরের প্রথম দিকে আমরা দেখেছি এই ধরনের একটা ঘোষণা এসেছে। সেদিনই বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে, বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ওকে ফাইন, শুধু মোস্তাফিজ না, আমরা পুরো ক্রিকেট টিমকেই পাঠাবো না। সেদিনই আমরা দেখেছি খুব তাড়াহুড়ো করে এই ডিসিশনটা নেওয়া হলো। এরপর 10 দিন পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায় নাই। বাংলাদেশের আমরা যতদূর জানি 23 জানুয়ারি হচ্ছে বিপিএল এর ফাইনাল হওয়ার কথা, 24 বা 25 জানুয়ারিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে চলে যাওয়ার কথা, সেটা ভারতে হোক বা যে ভেন্যুতেই হোক। তার মানে হাতে আছে আর মাত্র 12 দিন। কিন্তু 10 দিনে এখন পর্যন্ত বাংলাদেশের পুরো ঘটনাটাতে এত বড় একটা ডিসিশনের ব্যাপার আসছে, যেখানে এত বড় একটা কনসার্নের ব্যাপার আছে, যেখানে এখন পর্যন্ত বাংলাদেশ আইসিসিকে 2টো মেইল পাঠিয়েছে, আইসিসি একটা রিপ্লাই দিয়েছে। এখন পর্যন্ত আইসিসি পরবর্তী চিঠিটার রিপ্লাইও দেয়নি। আইসিসি কি বাংলাদেশের সঙ্গে বৈঠক করবে কিনা বা এটা সমাধান কিভাবে মিলবে সেটি নিয়ে এখন পর্যন্ত আমরা সে ধরনের কোনো সমাধান পাইনি বা সে ধরনের কোনো রিপ্লাই পাইনি। আইসিসি কি কালক্ষেপণ করছে না বাংলাদেশ তাদের কাছ থেকে দ্রুত সেটি এই জিনিসগুলো আদায় করে নিতে পারছে না? আমি এই ক্ষেত্রে দায়টা আইসিসির কাছেই দিব। আমি এখানটায় বাংলাদেশে কোনোভাবে, আমি যেহেতু ওই পুরো সপ্তাহটাই আমার মাঠে থাকার সৌভাগ্য হয়েছিল, বিসিবি পরিচালকদের সঙ্গে খুব করে যোগাযোগ করার কথা করতে পেরেছিলাম। আমরা দেখেছি যে বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা তিনি কিন্তু 2 দফায় বিসিবির সঙ্গে কথাবার্তা বলেছেন। একবার তার আমরা যতটুকু জানতে পেরেছি, একবার উনি পরিচালকদের সঙ্গে কথা বলেছিলেন, সেকেন্ড টাইম উনি কথা যেখানে উনি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ যাবে না, সেকেন্ড টাইম বিসিবি পরিচালকরা তার মন্ত্রণালয়ে গিয়ে কথাবার্তা বলেছিল। যুব ক্রীড়া উপদেষ্টা 2বার বসেছেন, বিসিবির পরিচালকরা ঠিক কতবার নিজেদের মধ্যে এটা নিয়ে বৈঠক করেছেন, আলাপ আলোচনা করেছেন, সেটা কিন্তু আমরা জানতেও পারিনি। অবশ্যই সংখ্যাটা 2 বা 3-এর বেশিই হবে। বিসিবি 2 দফায় যখনই আইসিসি থেকে মেল এসেছে তার পরপরই 24 ঘন্টার মধ্যে কিন্তু বিসিবি ফিরতি মেইল পাঠিয়েছে, এবং সেটাও উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে। এবং শুধুমাত্র ওটা না, আমরা দেখলাম যে আজকে দেখলাম সেখানে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি যুক্ত হয়ে সেখানে কথাবার্তা বলছে। আমরা দেখেছি অন্যান্য উপদেষ্টারা কথাবার্তা বলছেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বলছেন 2 দেশের বাণিজ্যিক সম্পর্কে খাটতে হবে না। বাংলাদেশ থেকে যতটা ব্যস্ততা সেখানটায় আছে এই পুরো প্রসেসটার মধ্যে আছে। আমরা কিন্তু ভারত বলি আয়োজক দেশ হিসেবে কিংবা আইসিসি বলি মূল আয়োজক প্রতিষ্ঠান হিসেবে, দুটোর কেউই কিন্তু বাংলাদেশের সেই তৎপরতা সমান তৎপরতা দেখাচ্ছে না। বৈঠকটা আজকে আইসিসির সঙ্গে বিসিসিআই বৈঠকটা আমরা আশা করেছিলাম 6 কিংবা 7 তারিখ হয়ে যাওয়ার কথা ছিল, সেটা হয়েছে গতকাল 11 তারিখে এসে। কমপক্ষে 4 থেকে 5 দিন আগে আইসিসি যে পদক্ষেপটা নিতে পারতো সেটা 4 থেকে 5 দিন পরে নিয়েছে। আমরা এখনো জানি না আইসিসি একটা ফিরতি মেইল পাঠিয়েছে কিনা। যদি আজকের দিনেও না পাঠিয়ে থাকে তাহলে আমরা ধরে নিচ্ছি 13 তারিখ পাঠাবে, বিসিবি অ্যান্সার দিতে দিতে 14 তারিখ। তাহলে আলটিমেটলি আমাদের হাতের টাইমটা আরও কমে যাচ্ছে। এবং যদি মনে করি যে দ্বিতীয় দফার মেইল আদান প্রদানেও কোনো ধরনের সুফল আসেনি, সেক্ষেত্রে কিন্তু আমরা যেমনটা আলোচনা করছিলাম একটু আগে, আরও 2টো ধাপ বাকি আছে, যেখানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের প্রতিপক্ষদের সঙ্গে বসতে হবে, সেখানেও সমাধান না আসলে আইসিসি বোর্ড সভা যাবে। তাহলে আরও 2টো ম্যাসিভ ধাপের জন্য আমাদের যেখানে 13 থেকে 14 দিন সময় আছে, সুতরাং এই সময়টা যথেষ্ট কিনা সেটাও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন। সুতরাং সব দিক থেকে বলতে গেলে আইসিসির উচিত ছিল একটা টেস্ট প্লেইং নেশনকে যতটুক মর্যাদা দেওয়া উচিত বাংলাদেশকে সেই মর্যাদাটা দেয়া, বাংলাদেশকে ততটুক সম্মান দেখানো, যেটা আইসিসি এখন পর্যন্ত এনশিওর করতে পারেনি। বিসিসিআই তো যেমনটা আমাদের সাবেক পরিচালকে বলছিলেন, বিসিসিআই অ্যাকচুয়ালি কারো কথাই চিন্তা করে না, তারা নিজেদের স্বার্থ, বিসিসিআই ম্যাচগুলোকে নিজেদের দিক থেকে ধরে রাখার জন্য তারা কালক্ষেপণ করবে, সেটাই স্বাভাবিক। আইসিসির উচিত ছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা হয়ে একটা নিউট্রাল দৃষ্টিতে সবকিছু সিচুয়েশনটাকে সামাল দেয়া, কিন্তু আইসিসি সেটা কতটা করতে পারছে সেটাও অ্যাকচুয়ালি। তবে শেষ পর্যন্ত যদি আইসিসি নিউট্রাল ভূমিকায় না থাকতে পারে সেটি কিন্তু তাদেরই লস, এবং বাংলাদেশ যদি এই টুর্নামেন্টটায় না খেলে থাকেন, একটু আগেও বিসিবি সাবেক পরিচালক বলছিলেন বাংলাদেশ কিন্তু ক্রিকেট প্লেইং নেশনসগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মানে আইসিসির বড় একটা স্টেক হোল্ডার। বাংলাদেশ না থাকলে নিশ্চয়ই বিশ্বকাপটাও সেভাবে রঙিন হবে না, নিশ্চয়ই আইসিসিও ক্ষতির মুখে পড়বে। এবং এই কালক্ষেপণটা বা যেটি হচ্ছে
সেটির কারণে নিশ্চয়ই আইসিসিকে তার জন্য নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশ্ন করার সুযোগ থাকবে। জুবাইর, আমরা আরও ফিরবো আপনার কাছে। তার আগে বাংলাদেশের ক্রিকেট নিয়েই তো কথা বলছি, বাংলাদেশের গন্তব্য এখনও নিশ্চিত হয়নি। তো বাংলাদেশের ক্রিকেটাররা কিভাবে প্রিপারেশন নেবেন, তারা কোথায় যাবেন আসলে? শ্রীলঙ্কা ইন্ডিয়ার দুইটা আলাদা ভেন্যু, দুই জায়গার প্রিপারেশন অন্যরকম, আলাদা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না তারই কোনো গ্যারান্টি নেই। তো ক্রিকেটারদের আসলে মানে ক্রিকেটাররা কোথায় খেলবেন, কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবেন এত বড় একটা টুর্নামেন্টের আগে? অ্যান্সারটা দেওয়ার আগে অ্যান্সারটা একটু নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন, একটা সময় যিনি টি-20 ক্যাপ্টেন ছিলেন, তার কাছ থেকে একটু ধার নিয়ে বলছে যে আমরা অভিনয় করি, আমরা ধারণা করি, ভাব করি আমাদের কিছু হয় না, কিন্তু আসলে ভেতরে ভেতরে অনেক কিছুই হয়। এটা হচ্ছে নাজমুল হোসেন শান্তর কথা, যিনি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, টি-20 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন ছিলেন। আমরা উনি এখন ওয়ানডে টেস্ট ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন, খেলেছেন, টি-20 সব খেলেছেন। সবই খেলেছেন। তার মুখ থেকে যদি এই কথাটা হয়, তাহলে ইভেন তিনি একজন, আমরা বর্তমান বাংলাদেশের সাপেক্ষে তাকে সিনিয়র বলতেই পারি, এবং তিনি একজন অভিজ্ঞ। তার যদি এমন হয়, বাংলাদেশকে 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সি করেছেন, ফরম্যাটে ক্যাপ্টেন ছিলেন, অভিজ্ঞ বলা যায়। একজন অভিজ্ঞ ক্রিকেটারের যদি এমন সিচুয়েশন হয়, তাহলে যারা তুলনামূলকভাবে নবীন, যাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা তানজিদ তাইমদের কথা বলি, পারভেজ ইমনদের কথা বলি, তাদের অ্যাকচুয়ালি কেমন সিচুয়েশন হয়? বাংলাদেশের প্রিপারেশনটা অবশ্যই এই জায়গাটাতে আঘাত পাবে, এটা খুবই স্বাভাবিক। আমি জানি না আমি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাব কি যাব না, আমি জানি না আমার টি-20 ওয়ার্ল্ড কাপে আমার টিম সেট আপটা কেমন হবে। আমার যদি ভারতে না হয়, শ্রীলঙ্কায় হয়, তাহলে কিন্তু টিম সেট আপটা এক ধরনের হবে, তখন খেলার অ্যাপ্রোচটা এক ধরনের হবে। আবার যদি ভারতে হয়, ভারতের আইপিএলের সুবাদে পিচগুলো যে পরিমাণ রান ফ্রেন্ডলি, তখন কিন্তু একটু ব্যাটিং ডমিনেটেড একটা সাইড নিয়ে যাওয়া, একটু ব্যাটিং নির্ভর চিন্তাভাবনা করা, সেটা কিন্তু থাকবে। ভারতের মাটিতে বোলিং নির্ভর চিন্তাভাবনা করলে কি ধরনের ডিজাস্টার হতে পারে সেটা আমরা 2023 বিশ্বকাপে দেখে ফেলেছি। আবার যদি আমরা শ্রীলঙ্কায় যাই, শ্রীলঙ্কাতে হলে শ্রীলঙ্কার যে ভেন্যুগুলো আছে, ক্যান্ডি বা প্রেমাদাসা, সেটা কিন্তু অনেকটাই বোলিং ফ্রেন্ডলি, এবং সেটা বোলিং ফ্রেন্ডলি হওয়ার সুবাদে কি ধরনের রেজাল্ট আসতে পারে সেটা আমরা শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজটাতে আমরা দেখেছি। বাংলাদেশ যথেষ্ট ভালো পারফর্ম করেছে সেখানটায়। সুতরাং যদি গন্তব্য এখন পর্যন্ত অনিশ্চিত হয়ে থাকে, তাহলে বাংলাদেশের ক্রিকেটারদের প্রিপারেশনেও সেটার ঘাটতি থাকবে। কারা ঠিক কিভাবে লিডিং রোলটা নেবেন, কারা ম্যাচ উইনিং সিচুয়েশনগুলোতে কিভাবে প্রেশার হ্যান্ডেল করবেন, এই জিনিসগুলো তো ভেন্যু, কন্ডিশনস, এগুলোর উপরে ডিপেন্ড করছে। ওই জিনিসগুলোই যখন ঠিক হচ্ছে না, তখন ক্রিকেটারের প্রিপারেশন কিভাবে নেবেন? আলটিমেটলি আমি জানি না, এভাবে বলা হয়তো বা ঠিকও না, কিন্তু বিপিএল এর প্লেয়ারদের, ক্রিকেটারদের যে নড়বড়ে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। গতকালকে তাওহিদ হৃদয়ের একটা ওই 97 রান ইনিংস বাদ দিলে তাওহিদ হৃদয় 6 ম্যাচে করেছিলেন 106 রান। লিটন কুমার দাসের 6 ম্যাচে, গতকালের ম্যাচটা বাদ দিয়ে বলছি আরেকবার, ছিল 6 ম্যাচে 129 রান। সোহান, সাইফ হাসান, তানজিদ তামিম সহ সব বাংলাদেশের ব্যাটারদের ম্যাক্সিমামের অবস্থা খুব বাজে। সেটা যে বিশ্বকাপের এই দোলাচলের কারণে হচ্ছে না, সেটা নিশ্চয়তা কে দিবে? এক্স্যাক্টলি। এবং বাংলাদেশের ক্রিকেটাররা যেমন প্রেসারে আছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিশ্চয়ই এই মুহূর্তে প্রেসারে আছেন। তবে আমরা চাইবো বাংলাদেশের ক্রিকেটের ভালো হোক, আমরা চাইবো বাংলাদেশ একটা সুন্দর সমাধান করে নিজেদের গন্তব্যটা ঠিকঠাক করে বাংলাদেশ নিজেদের বিশ্বকাপের সর্বোচ্চ প্রস্তুতিটা যেন নিতে পারে। জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।